অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, আমরা বিজ্ঞানের অষ্টম অধ্যায় পড়তেছিলাম। অষ্টম অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস। দেখো, গত ক্লাসে আমি তোমাদের সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, বিশ্লেষণ বিক্রিয়া ও দহন বিক্রিয়া পড়াইছি। আজকে আমরা পড়ব প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো, প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলের পরমাণু অন্য যৌগের অণুর অন্য যৌগের অণু থেকে উহা অপেক্ষা কম সক্রিয় অন্য কোনো পরমাণুকে স্থানচ্যুত করে নিজে ওই জায়গা দখল করে নতুন যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। দেখো কি লিখছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞায়, যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলের পরমাণু অন্য যৌগের অণু থেকে উহা অপেক্ষা কম সক্রিয় অন্য কোনো পরমাণুকে স্থানচ্যুত করে নিজে ওই জায়গা দখল করে নতুন যৌগ উৎপন্ন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। সেই বিক্রিয়াকেই বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন দেখো, আমরা যদি দেখি এখানে জিঙ্ক প্লাস কপার সালফেট। দেখো, এখানে কপারের সক্রিয়তা জিঙ্কের কম, তাই জিঙ্ক কপারকে স্থানচ্যুত করে নিজে ওই জায়গা দখল করে দেখো জিঙ্ক সালফেট উৎপন্ন করে প্লাস কপার। কপারের সক্রিয়তা জিঙ্কের চেয়ে কম, এই জন্য জিঙ্ক কি করছে, কপারকে স্থানচ্যুত করছে, সরাইয়া দিছে, সরাইয়া দিয়ে নিজে ওই জায়গা দখল করছে এবং নতুন একটা যৌগ উৎপন্ন করছে। অতএব এই বিক্রিয়াটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা আরও দেখি, দেখো, বা আয়রন দিয়েও দিতে পারি আমরা এই বিক্রিয়াটা, আয়রন প্লাস কপার সালফেট। দেখো, এখানে আয়রন সালফেট, ফেরাস সালফেট প্লাস কপার।
এখানে কপারের সক্রিয়তা আয়রনের চেয়েও কম, তাই আয়রন কি করছে, কপারকে এখান থেকে সরাইয়া দিচ্ছে, সরাইয়া দিয়ে নিজে একটা নতুন, নিজে ওই জায়গা দখল করে একটা নতুন যৌগ উৎপন্ন করছে। অতএব এই রাসায়নিক বিক্রিয়াটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো তাহলে কোন মৌলের চেয়ে বেশি সক্রিয়, এটা আমরা কিভাবে জানবো, কিভাবে বুঝবো যে এই মৌলের সক্রিয়তা বেশি? দেখো সক্রিয়তার একটা সিরিজ আছে, এটা তোমরা একটু মনে রাখতে পারো। দেখো দেখো ধাতুর সক্রিয়তা সিরিজ যেটা 9-10 আছে সাধারণত, এটা তোমাদেরকে আমি শিখিয়ে দিতেছি এখানেই। দেখো সক্রিয়তা সিরিজে লিথিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি, পরে পটাশিয়াম, সোডিয়াম, এখানে লিখতেছি দেখো লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। দেখো এখানে এই সক্রিয়তা সিরিজে সবচেয়ে উপরের যে মৌল, তার ধনাত্মকতা সবচেয়ে বেশি, সে সবচেয়ে বেশি সক্রিয়। উপর থেকে যত নিচে আসতে থাকবে তাদের সক্রিয়তা আস্তে আস্তে কমতে থাকবে। দেখো এখানে জিঙ্কের সক্রিয়তায় যে কপারের চাইতে বেশি, এজন্য জিঙ্ক কপারকে সরাইয়া দিছিল। এখানে আমরা আরেকটা বিক্রিয়া দিতে পারি ইচ্ছা করলে। দেখো যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, সক্রিয়তা হাইড্রোজেনের চেয়ে বেশি, এই জন্য জিঙ্ক কি করতেছে, হাইড্রোজেনকে সরাই দিতেছে, সরাই দিয়ে এখানে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। এখানে উপরের মৌল যে কোনো রাসায়নিক মৌলের যেহেতু সক্রিয়তা বেশি, তাই সে তার নিচের মৌলকে সরাইতে পারবে, সরাইয়া বিক্রিয়া সংগঠিত করতে পারবে। কিন্তু যদি আমরা এখানে দেখি যে কপার প্লাস জিঙ্ক সালফেট, দেখো এখানে কপারের সক্রিয়তা যেহেতু জিঙ্কের চেয়ে কম, তাই কপার জিঙ্ককে সরাইতে পারবে না, ফলে এখানে কোনো বিক্রিয়া সংগঠিত হবে না। এই সক্রিয়তা সিরিজ তোমরা সহজেই মনে রাখতে পারো। দেখো একটা কবিতার মাধ্যমে, সেটা হলো লিকে নাকে লিকে নাকে ম্যাকগাইভার এলে যেন ফিরে পাবে হায়, কো হাজি আজি পিটাবে আমায়। দেখা এখানে লিতে হইল লিথিয়াম, কেতে হইল পটাশিয়াম, নাতে হইল সোডিয়াম, এই কেতে হইল ক্যালসিয়াম, ম্যাকগাইভার হলো ম্যাগনেসিয়াম, এলে হলো অ্যালুমিনিয়াম, জেন হলো জিঙ্ক, ফিরে ফেরাম, পাবে প্লাম্বাম পিবি, হাই হলো হাইড্রোজেন, কুত্তে কপার, হাজি হলো এজি মার্কারি, আজি এজি আর্জেন্টাম বা সিলভার, পিটাবে সেটা হলো প্লাটিনাম, আমায় হলো অরাম বা গোল্ড।
এই হলো সক্রিয়তা সিরিজ। এখানে দেখো লিথিয়াম ইচ্ছা করলে যে কোনো বিক্রিয়ায় যে কোনো মৌলকে তার নিচের যে কোনো মৌলকে সে সরাইতে পারবে। পটাশিয়াম লিথিয়ামকে সরাইতে পারবে না, কিন্তু তার নিচে যারা আছে তাদেরকে সরাইতে পারবে। অনুরূপভাবে দেখো ম্যাগনেসিয়াম ইচ্ছা করলে তার নিচেরগুলোকে সরাইতে পারবে, কিন্তু তার উপরেরগুলোকে সরাইতে পারবে না। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া গেল। এরপরে হলো দেখো আরেকটা বিক্রিয়া আছে, যদিও তোমাদের বইয়ে নাই, তবে আমি পড়ায় দিই। দ্বিবিযোজন বা প্রতিস্থাপন বা পারস্পরিক বিনিময় বিক্রিয়া। দেখো এই বিক্রিয়ার সংজ্ঞা লেখার আগে আমি একটা বিক্রিয়া লিখতেছি, দেখো আগে বোঝাই নিতেছি। যেমন ধরো প্লাস সোডিয়াম ক্লোরাইড। দেখো এখানে এই সিলভার অংশটা ধনাত্মক, নাইট্রেট হলো ঋণাত্মক, এই সোডিয়াম ক্লোরিন অংশ হলো ঋণাত্মক, ক্লোরাইড যেটা। দেখো নাইট্রেট কি কে সরিয়ে দিয়ে এখানে দেখো উৎপন্ন হয় সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। দেখো এই বিক্রিয়াটাকে আমরা তিন ভাগে ব্যাখ্যা করতে পারি, তিনভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো প্রথমে আমরা মনে করতে পারি যে এখানে সিলভার নাইট্রেট যৌগ এবং সোডিয়াম ক্লোরাইড যৌগ ভেঙে নতুন দুইটা যৌগ উৎপন্ন হয়েছে। তা আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ উৎপন্ন হয়, সেই বিক্রিয়াকে বলা হয় বিযোজন বিক্রিয়া। যেহেতু এখানে দুইটা বিক্রিয়ায় দুইটা যৌগই ভাঙছে, তাহলে একটা যৌগ ভাঙলে যদি বিযোজন হয়, দুইটা যৌগ ভাঙছে, তাহলে এটা দ্বিবিযোজন বিক্রিয়া। দুইটা যৌগই ভেঙে নতুন দুইটা যৌগ উৎপন্ন হয়েছে, তাহলে এই বিক্রিয়াটা একটা দ্বিবিযোজন বিক্রিয়া। অথবা আমরা বলতে পারি যেহেতু এখানে নাইট্রেট এই ক্লোরাইডকে প্রতিস্থাপন করে, দেখো এখানে সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে, তাহলে দেখো আমরা বলতে পারি যে নাইট্রেট ক্লোরাইডকে সরাইয়া দিচ্ছে। আবার বলতে পারি যে এই সিলভার আয়ন সোডিয়াম আয়নকে সরাইয়া দিয়া নিজে ওই জায়গা দখল করছে। তাহলে দেখো যেহেতু এনে দুইটা যৌগ থেকেই দুইটা মৌলকে সরাইয়া বা দুইটা মৌলের পরমাণু বা মৌলককে সরাইয়া নতুন দুইটা যৌগ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এই বিক্রিয়াটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। আবার বলতে পারি আমরা, দেখো আমরা এটাও বলতে পারি যে সিলভার আয়ন সোডিয়াম আয়নের সাথে নাইট্রেট ও ক্লোরাইড আয়নকে পারস্পরিক বিনিময় করছে তারা, তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়াটা একটা পারস্পরিক বিনিময় বিক্রিয়া। দেখো এই বিক্রিয়ার সংজ্ঞা যদি আমরা দিই, তাহলে সংজ্ঞাটা কি হবে? যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের
পরমাণু বা মূলক সমূহকে স্থানচ্যুত করে দুটি নতুন যৌগ উৎপন্ন করে সেই বিক্রিয়াকে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলে। দেখা এরপরে আমরা করব প্রশমন বিক্রিয়া। দেখা প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড কারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় অ্যাসিড কারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। দেখা যেমন অ্যাসিড যে কোনো অ্যাসিড হইতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্ষার হিসাবে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে দেখো উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। দেখো এটা হাইড্রোজেন প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, একযোজি সবাই। তাই এই ধনাত্মক সোডিয়াম আয়ন এই ঋণাত্মক ক্লোরাইড আয়নকে আকর্ষণ করে, ফলে সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। আর এই হাইড্রোক্সিল আয়নের সাথে এই হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে পানি উৎপন্ন করে। অতএব এই বিক্রিয়াটা একটা প্রশমন বিক্রিয়া। দেখো আরও যদি আমরা দিই অন্য কোনো, ধরো সালফেরিক অ্যাসিড প্লাস চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি দিই, এখানে দেখো কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। অতএব এই বিক্রিয়াগুলো প্রশমন বিক্রিয়া। আমরা অম্ল কারক লবণ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে অ্যাসিড কারক সম্পর্কে আরও বিস্তারিত জানব। এখন আমরা জানিয়ে রাখি যে অ্যাসিড কারের সাথে বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন করে সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। দেখো তো রাসায়নিক বিক্রিয়া 6টা শেষ। এখন আমরা দেখব রাসায়নিক সমীকরণ কাকে বলে। দেখো রাসায়নিক সমীকরণ
দেখো, রাসায়নিক সমীকরণের সংজ্ঞা হলো একটি রাসায়নিক বিক্রিয়ায় যা ঘটে, একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক দ্রব্য ও উৎপন্ন দ্রব্যকে নিজ নিজ প্রতীক, সংকেত ও অথবা সমান চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে রাসায়নিক সমীকরণ বলে। দেখো, যেমন দেখো, আমরা যদি লিখি যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। দেখো, এবং জিঙ্ক ও সালফিউরিক অ্যাসিডের মাঝখানে একটা যোগ চিহ্ন দিছি, এখানে একটা তীর চিহ্ন দিছি, জিঙ্ক সালফেট ও প্লাস হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। মূলত এই বিক্রিয়াটা হলো যে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন উৎপন্ন করে। এই যে কথাগুলো, সেই কথাগুলোকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। তাই এটা হলো একটা রাসায়নিক সমীকরণ। দেখো, এরপর হলো রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। একটা রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম আছে কিছু, সেই নিয়মগুলো দেখি আমরা। দেখো, তোমাদের বইয়ে সাধারণ রাসায়নিক সমীকরণ, তাপ রাসায়নিক সমীকরণ তোমরা 9 উঠতে পড়বা। রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম দেখো কতগুলো নিয়ম আছে রাসায়নিক সমীকরণ লেখার। দেখো, আমি আগে বিক্রিয়াটা লিখি। ধরো ওই বিক্রিয়াটাই যদি দিই, বা আয়রন প্লাস কপার সালফেট উৎপন্ন হইতেছে আয়রন সালফেট প্লাস কপার। দেখো, একটা রাসায়নিক সমীকরণ লেখার যে নিয়মগুলো আছে, দেখো 5টা নিয়ম আমি বলতেছি। প্রথম নিয়মটা হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলোকে তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম দিকে লিখতে হয়। 1 নম্বর নিয়মে হলো যে বিক্রিয়ক পদার্থ বা পদার্থগুলোকে তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম দিকে লিখতে হয়। 2 নম্বর নিয়ম হলো উৎপাদ পদার্থ বা পদার্থসমূহকে তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান দিকে লিখতে হয়। 3 নম্বর নিয়ম হলো যে একটা রাসায়নিক বিক্রিয়ায় বা একটা রাসায়নিক সমীকরণে যদি বিক্রিয়ক বা উৎপাদ একাধিক থাকে, সেই ক্ষেত্রে বিক্রিয়ক বা উৎপাদের মাঝখানে এই যে যোগ চিহ্ন ব্যবহার করা হয়, যেখানে আমরা যোগ চিহ্ন ব্যবহার করছি। 4 নম্বর নিয়ম হলো একটা রাসায়নিক বিক্রিয়ায়
ইচ্ছা করলে আমরা তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে বিক্রিয়ক বা উৎপাদের সমতা করতে হয়। যেমন ধরো আমরা যদি এটাই দিই হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাহলে সেই ক্ষেত্রে পানি উৎপন্ন হয়। দেখো এখানে যদি আমরা সমান চিহ্ন দিই, রাসায়নিক সমীকরণের আরেকটা নিয়ম হলো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থে মোট পরমাণুর সংখ্যা আর উৎপাদ পদার্থে মোট পরমাণুর সংখ্যা সমান হতে হবে। দেখো তাহলে এখানে বিক্রিয়কে মোট পরমাণু হলো হাইড্রোজেন 2টা, অক্সিজেন 2টা, 4টা, আর উৎপাদে পরমাণুর সংখ্যা হলো 3টা। তাহলে এটা তো রাসায়নিক বিক্রিয়ার নিয়ম অনুযায়ী হইল না। যদি আমি সমান করতে চাই, দেখো এখানে যদি 2 দিই তাহলে হাইড্রোজেন হয়ে গেল 4টা, অক্সিজেন হইল 2টা, তাহলে মোট 6টা। এখানে যদি আমি 2 দিই তাহলে দেখো হাইড্রোজেন 4টা, অক্সিজেন 2টা, 6টা হলো। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া যদি আমরা তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সমতা করতে হবে। আর তীর চিহ্ন ব্যবহার করলে সমতা না করলেও চলবে। 5 নাম্বারটা তো বললামই, একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট পরমাণুর সংখ্যা অর্থাৎ বিক্রিয়ক পদার্থে মোট পরমাণুর সংখ্যা আর উৎপাদ পদার্থে মোট পরমাণুর সংখ্যা সমান হবে। আর আরেকটা নিয়ম আছে 6 নাম্বার নিয়ম। দেখো একটা রাসায়নিক বিক্রিয়ায় যদি বিক্রিয়ক বা উৎপাদে অণুর সংখ্যা একাধিক হয়, সেই ক্ষেত্রে অণুর বাম পাশে সেই সংখ্যা লিখে প্রকাশ করতে হবে। যেমন দেখো এখানে এই বিক্রিয়ায় 2 অণু হাইড্রোজেন, তাই এই যে দেখো হাইড্রোজেনের বাম পাশে 2 দিছি। আবার উৎপাদে দেখো 2 অণু পানি উৎপন্ন হয়েছে, তাহলে এই 2টাও বাম পাশে দিচ্ছি। এই কয়েকটাই হলো রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তোমরা এই নিয়মগুলো ফলো করে রাসায়নিক সমীকরণ লিখতে পারবে। দেখো এরপরে যদি আমরা দেখি পদার্থের পরিবর্তন। দেখো পদার্থের পরিবর্তন, দেখো পদার্থের পরিবর্তন, তাহলে আগেই জানতে হবে আমাদের পদার্থ কাকে বলে। পদার্থের সংজ্ঞা হলো যা স্থান দখল করে, যার বড় ওজন আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে, তাকেই বলা হয় পদার্থ। যার জায়গা দখল করে, যা জায়গা দখল করে বা যার বড় ওজন আছে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকেই পদার্থ বলে। গঠন অনুসারে তোমরা মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। কিন্তু অবস্থা অনুসারে পদার্থ 3 প্রকার সাধারণত। দেখো অবস্থা অনুসারে পদার্থ 3 প্রকার, একটা হলো কঠিন পদার্থ, আরেকটা হলো তরল পদার্থ, আরেকটা হলো বায়বীয় পদার্থ। দেখো এই যে পদার্থের এই অবস্থা অনুসারে যে 3 ধরনের পদার্থ আছে বা গঠন অনুসারে 2 ধরনের পদার্থ আছে, একটা হলো মৌলিক পদার্থ, আরেকটা হলো যৌগিক পদার্থ। পদার্থের এই এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরকেই বলা হয় পদার্থের পরিবর্তন। দেখো পদার্থের পরিবর্তন 2 ধরনের। পদার্থের পরিবর্তন 2 প্রকার। যেমন দেখো 1 নম্বর হলো ভৌত পরিবর্তন, 2 নম্বর রাসায়নিক পরিবর্তন। দেখো আমরা যদি এই সংজ্ঞা দিতে চাই ভৌত পরিবর্তনের সংজ্ঞা হলো পদার্থের যে পরিবর্তনের ফলে শুধুমাত্র এর বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না। পদার্থের সেই পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন দেখো ভৌত পরিবর্তনের উদাহরণ যদি আমরা দিই, 1 নম্বর যেমন
পানিকে বরফে পরিণত করা। দেখা পানি পদার্থের একটা অবস্থা, বরফ কঠিন অবস্থা, আর পানি হলো তরল অবস্থা। তরল অবস্থা থেকে যদি কঠিন অবস্থায় পরিণত করি, দেখো পানির সংকেত H2O, কিন্তু বরফের সংকেত OH2O। এখানে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে। অতএব পানিকে বরফে পরিণত করা বা পানিকে বাষ্পে পরিণত করা, এই যে পানিকে বাষ্পে পরিণত করা, এটাও ভৌত পরিবর্তন। যেমন ধরো লোহাকে চুম্বকে পরিণত করা, এটাও ভৌত পরিবর্তন। দুধ থেকে আইসক্রিম তৈরি করা ভৌত পরিবর্তন। আবার এটা উল্টাভাবে বরফকে পানিতে পরিণত করা ভৌত পরিবর্তন, বা বাষ্পকে ঠান্ডা করে পানিতে বা বরফে পরিণত করা ভৌত পরিবর্তন। চিনির শরবত তৈরি করা, এটা একটা ভৌত পরিবর্তন। এই ভৌত পরিবর্তনের উদাহরণগুলো তোমরা পড়বে ভালো করে। দেখো এরপরে আসতেছে রাসায়নিক পরিবর্তন। 2 নম্বরে হলো রাসায়নিক পরিবর্তন। দেখো রাসায়নিক বিক্রিয়ার ফলেই রাসায়নিক পরিবর্তন ঘটে। দেখো বা রাসায়নিক পরিবর্তনের ফলেই রাসায়নিক বিক্রিয়া ঘটে, আমরা দুইভাবেই বলতে পারি। তাহলে রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা দিতে পারি, পদার্থের যে পরিবর্তনে এর গঠন ও বাহ্যিক উভয় অবস্থার পরিবর্তন হয়। পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং বাহ্যিক অবস্থারও পরিবর্তন হতে পারে। পদার্থের সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। যেমন দেখো আমরা 1 নম্বরে দিতে পারি লোহাকে চুম্বকে পরিণত করা, একটা ভৌত পরিবর্তন লিখছি। আবার আমরা যদি লিখি লোহায় মরিচা পড়া, এটা একটা রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে আইসক্রিম তৈরি করা ভৌত পরিবর্তন, কিন্তু দুধ থেকে দই তৈরি করা রাসায়নিক পরিবর্তন। 3 নম্বর দেখো এরকম আমরা আরো দিতে পারি রাসায়নিক পরিবর্তন। যেমন গাছের পাতায় খাদ্য তৈরি করা, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এরকম আরো অনেক রাসায়নিক পরিবর্তনের উদাহরণ আছে, এগুলোও তোমরা জানবে। দেখো এবং ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে তোমরা পার্থক্যটা পড়বে। যেমন আমি কয়েকটা পার্থক্য বলি। দেখো ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য। সংজ্ঞা এবং উদাহরণের মাধ্যমেই তোমরা এই পার্থক্যটা তৈরি করতে পারবে। এই যেভাবে লিখবা, দেখো ভৌত পরিবর্তন, দুই নম্বর হলো রাসায়নিক, এখানে রাসায়নিক পরিবর্তন। দেখো
এখানে তোমরা পার্থক্য সহজেই করতে পারো। 1 নম্বরের সংজ্ঞা দিয়ে করবা, 2 সংজ্ঞা দিবা ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের। 2 নম্বরে লিখবা ভৌত পরিবর্তনে শুধু পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে। এইখানে 2 নম্বরে দিবা যে এর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, এর মূল গঠনের পরিবর্তন হয় পদার্থের। 3 নম্বর পদার্থের ভৌত পরিবর্তন হলে পদার্থকে পূর্বের অবস্থায় আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু পদার্থের রাসায়নিক পরিবর্তন হলে পদার্থকে পূর্বের অবস্থায় আর ফিরিয়ে আনা যায় না। এভাবে তোমরা উদাহরণ দিতে পারো। উদাহরণ দিয়ে একটা পার্থক্য, যে কোনো উদাহরণ দিতে পারো, যে 4টে পার্থক্য শিখবা তোমরা। দেখো অনুধাবনমূলক কিছু প্রশ্ন করাই, যেমন দেখো তোমাদের 2 নম্বরে আসে যে বেকিং সোডায় লেবুর রস যোগ করলে কি ঘটে? ব্যাখ্যা করো। দেখো উত্তর আমরা লিখতে পারি আগে জানতে হবে বেকিং সোডা বা বেকিং পাউডারের সংকেতটা কি। দেখো বেকিং সোডার সংকেত হইল সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডার একটা উপাদান, প্রধান উপাদান, বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, প্লাস লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। আমরা জানি সাইট্রিক অ্যাসিডের সংকেত হলো C6H8O7, এটা হলো সাইট্রিক অ্যাসিড। তো দেখো এখানে যদি আমরা বেকিং সোডায় লেবুর রস যোগ করি, এটা একটা অ্যাসিড আর এটা একটা কার্বনেট লবণ, সেই ক্ষেত্রে কি উৎপন্ন হবে? দেখো একটা লবণ উৎপন্ন হবে। এখানে দেখো সাইট্রিক অ্যাসিডে 8টা হাইড্রোজেন পরমাণু আছে, কিন্তু এই 8টা হাইড্রোজেন পরমাণুর মধ্যে সর্বোচ্চ 3টা হাইড্রোজেন হলো প্রতিস্থাপনযোগ্য, অর্থাৎ 3টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তাও সেই বিক্রিয়াটা যদি সোডিয়াম, সেক্ষেত্রে দিই, এখানে 3টা দিলাম, তাহলে সেই ক্ষেত্রে সোডিয়াম সাইট্রেট C6H5O7, দেখো এখান থেকে 3টা হাইড্রোজেন সরাই দিচ্ছে, 3টা সোডিয়াম পরমাণু, প্লাস এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, প্লাস দেখো কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? বেকিং সোডা লেবুর রস সাইট্রেট উৎপন্ন হবে এবং এই বিক্রিয়াটা দেখাইতে হবে। যে তাহলে কি লিখতে পারে? দেখো তোমরা আগে লিখবে, পরে বিক্রিয়াটা দিবে। যেমন এই যে এখানে আমি এখানে নিচে লিখে দিচ্ছি, দেখো যে বেকিং সোডায় লেবুর রস যোগ করলে, বেকিং সোডায় লেবুর রস যোগ করলে সোডিয়াম সাইট্রেট লবণ, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হবে। তোমরা আগে এই কথা লিখবা, পরে বিক্রিয়াটা দিবা। এটার জন্য 1 নাম্বার আর এই বিক্রিয়াটার জন্য 1 নাম্বার। যদি 2 নাম্বারের প্রশ্ন আসে, দেখো আরও কিছু প্রশ্ন আসে, সেটা কোন ধরনের? জানি লোহার প্রতীক আয়রন, এই যে দেখো, আর মরিচার সংকেত এ হলো, দেখো লোহাকে যদি দীর্ঘদিন যাবৎ বায়ুতে রেখে দেওয়া হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে রেখে দেওয়া হয়, সমতা আমরা পরে করি, তাহলে সেই ক্ষেত্রে দেখো উৎপন্ন হবে ফেরিক অক্সাইড,
ইন্টু 3 অণু পানি, সেখানে মরিচা উৎপন্ন হবে আর হাইড্রোজেন উৎপন্ন হবে। আমরা যেহেতু তীর চিহ্ন দিচ্ছি, সমতা না করলেও চলবে। তাহলে লোহাকে যদি আমরা দীর্ঘদিন বাতাসে রেখে দিই, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ুতে রেখে দিই, তাহলে সেই ক্ষেত্রে ফেরিক অক্সাইড ইন্টু 3 অণু পানি উৎপন্ন হবে, যা মরিচা নামে পরিচিত। এই মরিচা আর লোহার গঠন এবং মরিচার গঠন এক নয়। এখানে লোহার মূল গঠনের পরিবর্তন হয়েছে, অতএব লোহায় মরিচার পরে একটা রাসায়নিক পরিবর্তন। অনেক সময় তোমাদের আসে যে মোমের দহন কোন ধরনের পরিবর্তন? দেখো, মোমের দহন করলে এখানে একটা বিক্রিয়া ঘটে, সেটা যেহেতু দহন আছে, দহন বিক্রিয়া। এবং মোমকে যদি আমরা পুরাই, সেই ক্ষেত্রে কঠিন মোম তরলে পরিণত হবে, তরল মোমে কিছু পরিমাণ কঠিন মোম দহনের ফলে তরল মোমে পরিণত হবে। অতএব যেহেতু কঠিন মোম তরল মোমে পরিণত হয়, এই তরল মোমটা থেকে আবার কঠিন মোম বানানো যায়। অতএব এখানে ভৌত পরিবর্তন ঘটে। আবার মোমের দহনের ফলে এখানে মোমকে যদি আমরা দেখো, মোমের সংকেত হইল, আসলে তোমরা তো মোমের সংকেত মনে রাখতে পারবে না, C20H42 মূলত মোমের বাইরে মোম প্লাস দহন মানে অক্সিজেন লাগবে, সেই ক্ষেত্রে উৎপন্ন হবে। দহনে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। দেখো, মোমকে যদি আমরা দহন করি, সেই ক্ষেত্রে কি উৎপন্ন হয়েছে? কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প উৎপন্ন হয়েছে। অতএব তাহলে মোমের দহন একটা রাসায়নিক পরিবর্তনও ঘটে। তাহলে আমরা এখান থেকে জানতে পারতেছি মোমকে দহন করলে দুই ধরনের পরিবর্তনই ঘটে। একটা ভৌত পরিবর্তন, যেটা কঠিন মোম তরল মোমে রূপান্তরিত হয়, আর এখানে যে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়, এর যেহেতু রাসায়নিক পদার্থ, অতএব এখানে একটা রাসায়নিক পরিবর্তনও ঘটে। আবার দেখো, যদি প্রশ্নটা এইভাবে আসে যে মোম দহনের ফলে শক্তির কিরূপ পরিবর্তন ঘটে, এটা আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে যেহেতু বিক্রিয়াটা লেখছে, আমি একটু বলে দিই। মোমে যে শক্তি সঞ্চিত আছে, সেটা রাসায়নিক শক্তি হিসাবে সঞ্চিত আছে। আর এখানে মোম পোড়ানোর ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়। আলো এবং তাপ দুইটাই উৎপন্ন হয় কিন্তু। তাহলে মোমের দহনের ফলে এখানে রাসায়নিক শক্তি আলোক ও তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এটাও কিন্তু 2 নম্বরে আসে প্রশ্নটা। তোমরা সেই ক্ষেত্রে তোমাদের বিক্রিয়াটা লিখে, যদি মোমের সংকেত লিখতে না পারো, বাংলায় লিখবা মোম প্লাস অক্সিজেন, এখানে কার্বন ডাইঅক্সাইড পানিও বাংলায় লিখতে হবে, আলো এবং তাপ যদি শক্তির পরিবর্তন দেখানো হয়, তাহলে সেই ক্ষেত্রে মোমের দহনের ফলে রাসায়নিক শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আজকে এই পর্যন্তই থাক। যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত ভালোভাবে পড়বে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।